ওকে, সো গত ক্লাসে আমরা একটা রিভাইজড ডে 7 আজকে রেখেছি, কারণ ডে 7-এর কিছুটা অংশ আমরা কমপ্লিট করেছিলাম এবং সেই অংশটা আমি এইরকমভাবে বলেছিলাম যে জার্মান যারা রোমান্টিসিজম নিয়ে এসেছিল তার আগে অবধি, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ফ্রেডরিক স্কিলারের পূর্ববর্তী অবশ্য, তাই না? আমি ফ্রেডরিক স্কিলার এর পূর্ব অংশ অবধি আলোচনা করেছিলাম। হ্যাঁ স্যার, ঠিক ঠিক। সো প্রথমত ফ্রেডরিক স্কিলার একজন জার্মান ক্রিটিক এবং তার লেখা লেটার্স অন দ্য অ্যাস্থেটিক এডুকেশন অফ ম্যান মোস্ট ইম্পর্টেন্ট ছিল। সো পাবলিকেশন ইয়ার 1795 এবং তারপরে এর জার্মান টাইটেলটা আই হোপ না জানলেও হবে। সো এখানে যে লেটারগুলি ছিল তার সংখ্যা 27টি এবং এগুলো ফিকশনাল কিছু ম্যানকে উদ্দেশ্য করে করা। তো প্রথম 1 থেকে 4 অবধি এই লেটারগুলি মেনলি কী করে আমরা যে উইথ আর্ট আমরা কী করে আর্টিস্টিক বিউটি ক্রিয়েট করি, সেই বিউটিটার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে সেগুলো নিয়ে বলেছেন। সো স্কেলার এখানে কিভাবে অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স অর্জন করা যায় তাই নিয়ে তিনি ইন্টারনাল এবং এক্সটার্নাল কিছু তাড়নার কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আর্টের মধ্যে এমন একটা ক্ষমতা থাকে যেটি মানুষের সংবেদনশীল এবং সাথে মানুষের যে চেতনা, রেশনাল চিন্তাধারা, এই সবের একটা ব্রিজের মতো কাজ করে আর্ট। মানুষকে ইমোশনাল যেমন করে, আবার রিজনিং করে তোলে। তাই তিনি অ্যাস্থেটিক এডুকেশনের প্রসঙ্গও তিনি বলেছেন এই 1 থেকে 4 নম্বর লেটারগুলিতে। লেটার 5 থেকে 9 তিনি সেন্সিবিলিটি এবং রিজন এই দুটো ডিফারেন্ট যে ফিচার্স অফ হিউম্যান নেচার তার পার্থক্য তিনি এখানে ক্লিয়ারলি স্পেসিফাই করেছেন। তাছাড়া তিনি মানুষের কোয়ালিটি নিয়েও কথা বলেছেন। মানুষের মধ্যে কাদের কাদের মধ্যে অ্যাস্থেটিক স্টেট থাকতে পারে, কোন কোন সেন্সুয়াল পারপাসে হতে পারে, এইসব নিয়ে। লেটার 10 থেকে 14 তিনি হিউম্যান ডেভেলপমেন্ট এর সাথে সাথে কীভাবে আমাদের এই অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্সগুলো আরও শ্রীবৃদ্ধি হয়েছে তা নিয়ে ব্যাখ্যা করেছেন। তারপরে 15 থেকে 21 এই চ্যাপ্টারগুলিতে বা এই লেটারগুলিতে সমাজে আর্ট কীভাবে একটা মেজর রোল প্লে করছে। 22 থেকে 27 শেষ অংশে তিনি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা বলেছেন এই অ্যাস্থেটিক এডুকেশন ইউজ করে। স্কিলারের পরে স্কেগেল, ইনিও আরেকজন জার্মান থিঙ্কার, যার মাধ্যমে রোমান্টিসিজম প্রবেশ করেছে। সো তার ক্রিটিক্যাল ফ্র্যাগমেন্টস, অ্যাথেনিয়ান ফ্র্যাগমেন্টস অন ইনকম্প্রিহেন্সিবিলিটি, সো এগুলোই অনেক সময় সেপারেট হিসাবেও দেখা হয়ে থাকে, বাট এগুলোকে একই একটা সিঙ্গেল টাইটেল ধরা হয়ে থাকে। সো এখানে স্ট্রাকচারটা যদি দেখি, এখানে প্রথমে যে রয়েছিল ক্রিটিক্যাল ফ্র্যাগমেন্টস, তো এই অংশে ব্রিফ সংক্ষিপ্ত অ্যাফরিস্টিক রিফ্লেকশন রয়েছে অগণিত বিষয়গুলি নিয়ে, যেমন সাহিত্য, দর্শন, অ্যাস্থেটিক্স। সো স্কেগেল স্টাইল হিয়ার ইজ ফ্র্যাগমেন্টেড, মানে এখানে টুকরো টুকরো বলেছে, ক্যাপচারিং মোমেন্টস অফ ইনসাইট রাদার দেন সিস্টেমেটিক আর্গুমেন্টস। তো এরপরে অ্যাথেনিয়ান ফ্র্যাগমেন্ট বলতে তিনি এখানে কিছু কালেকশন অফ ফ্র্যাগমেন্টের কথা বলেছে, নোটসের কথা বলেছে,
যেগুলো 1798 থেকে 1800-এর মধ্যে, এবং অফেন এগুলোকে অর্গানাইজড ওয়েতে করা হয়ে থাকে। দে রিফ্লেক্ট আ মোর স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ টু রোমান্টিক ফিলোসফি অ্যান্ড লিটারারি থিওরি। Now on incomprehensibility. So this text is more focused on the concept of incomprehensibility in literature and philosophy, exploring why certain ideas or works might be difficult to understand, কেন অতটা সুবিধের নয়, আমরা সব কিছুকে অ্যাকসেপ্ট করতে পারি না, কেন কেন ডিফিকাল্ট হয়ে থাকে এইসব বিষয় নিয়ে। এছাড়া যদি আমরা রোমান্টিক ক্রিটিসিজমটাকে আক্ষরিক অর্থে চিনি বা দেখি, সেই রকম ক্ষেত্রে কিন্তু বলতে হয় যে অবদান পোয়েট্রির ক্ষেত্রে বা অ্যাজ এ মানে কি বলবো লিটারারি ক্রিটিক হিসাবে অনবদ্য হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তবে সবার থেকে এর ক্রিটিসিজমটা একটু আলাদা। এরটা অধিকাংশভাবে মানে নিজের লেখাটাকে অ্যাকচুয়ালি এস্টাবলিশ করার মতো চেষ্টা করা, মানে ইনি তার লিরিক্যাল ব্যালাডসটি মেইনলি প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস যেটাকে বলছি, তার উদ্দেশ্য হচ্ছে ডিফেন্ড করা, তার নিজের পোয়েট্রিটাকে ডিফেন্ড করার জন্য, নিজের ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এই জন্যে কিন্তু বিখ্যাত। তো এটা ইউনিভার্সাল থেকে বেশি কিন্তু পার্সোনাল ইন অ্যাপ্রোচ আমরা বলতে পারি। সো প্রথম পাবলিশড হয়েছিল 1800-এ, আর আপনারা জানেন যে প্রথম লিরিক্যাল ব্যালাডস হিসেবে পাবলিশড হয়েছিল অ্যাজ এ কালেকশন অফ পোয়েট্রি ইন 1798, যেখানে স্যামুয়েল টেলর কোলরিজের 4টি কবিতা এবং বাকি কবিতা ওয়ার্ডসওয়ার্থের ছিল। সো এখানে মেইনলি তিনি যেসব বিষয় নিয়ে কথা বলেছেন আমি সেগুলোর দিকে আসবো। প্রথমত হচ্ছে যে তিনি এক নতুন ধরনের ল্যাঙ্গুয়েজ এর ব্যবহার কথা বলেছিলেন, যেটা ক্লোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের মুখের ভাষা হবে, জনগণের ভাষা হবে। তাই এটা কিন্তু তিনি প্রথম দেখানোর চেষ্টা করেছিল যে সাহিত্যের ভাষা যদি কঠিন হয় তাহলে ইমোশন রেজ করা যায় না। এছাড়া তিনি কবিতার ও সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন কবিতার কী হওয়া উচিত, তার চারিত্রিক বৈশিষ্ট্য কী হওয়া উচিত। সো হি এমফাসাইজেস দ্যাট পোয়েট্রি শুড বি কী হওয়া উচিত, আ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, একেবারে স্বতঃস্ফূর্ত আবেগের বহিঃপ্রকাশ হওয়া উচিত। দ্যাট ইট শুড বি রুটেড ইন নেচার অ্যান্ড হিউম্যান ইমোশনস, যেটা প্রকৃতি এবং মানুষের আবেগের সাথে কানেক্টেড থাকবে। এছাড়া দ্য রোল অফ দ্য পোয়েট, হি এলাবোরেটস অন দ্য রোল অফ দ্য পোয়েট অ্যাজ সামওয়ান হু কমিউনিকেটস ডিপ ইমোশনস অ্যান্ড ইনসাইটস অ্যাবাউট নেচার অ্যান্ড হিউম্যান এক্সপিরিয়েন্স। ওকে, সো এখানে একজন কবি তিনি, যিনি মানুষের গভীর আবেগটাকে, ইমোশনটাকে, এবং বিশেষ করে তিনি সেটাকে প্রকৃতির মধ্যে দেখতে পাচ্ছেন, প্রকৃতি যেন রিপ্লিকা করছে। সো ওয়ার্ডসওয়ার্থ আর্গিউস দ্যাট দ্য পোয়েট শুড বি এ মোরাল গাইড, কবি একজন নৈতিক গুরুর মতো হবে, অ্যান ইন্টারপ্রিটার অফ দ্য আনন্যাচারাল ওয়ার্ল্ড, যে অপ্রাকৃত অস্বাভাবিক জগৎকে ব্যাখ্যা করতে পারে। এছাড়া ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি নিয়েও তিনি বলেছেন, আমরা একটু আগে বলছিলাম, একেবারে সিম্পল এভরিডে ল্যাঙ্গুয়েজ ফর পোয়েট্রি ইজ নেসেসারি। না, দ্য নেচার অফ ইমাজিনেশন, তার কাছে কল্পনাও কিন্তু ছিল একটা অত্যাবশ্যিক একটা উপাদান। তিনি কি বলছিলেন যে কবিতা অবশ্যই কাল্পনিক বা ইমাজিনেটিভ হবে, তবে অবশ্যই সেটা যেন ডিপার ট্রুথ বহন করে, সুপারফিশিয়াল হলে হবে না। তাই তিনি মন্তব্য করেছেন বা তিনি ডিমান্ড করেছেন একটা রিফর্মের, বিশেষ করে ওই বাধা ধরা নিয়ম থেকে বেরিয়ে এসে এক নতুন ধরনের কবিতা, যেখানে আবেগের বহিঃপ্রকাশ করবে, অন্তরের ভাবনার বহিঃপ্রকাশ করবে, এবং যেটা কমন লাইফকে রিফ্লেক্ট করবে।
তবে শেক্সপিয়ার বলছি, ওয়ার্ডসওয়ার্থ যতটা জনসমগ্রে ভেসে উঠতে পারত, ভেসে উঠতে পারেননি। তার কারণ হচ্ছে তিনি তার লেখার ভেতর থেকে বেরোতে পারেনি, কারণ নিজের লেখার মধ্যে সে সীমাবদ্ধ থেকে গেছে। কারণ নিজের লেখাটাকে সঠিক প্রমাণ করতে গিয়ে তিনি বাকি জিনিসগুলো ভুলে গেলেন। তাই সেই বাকি জিনিসগুলো নিয়ে বেশ সুন্দর করে গুছিয়ে বলবেন স্যামুয়েল টেলর কোলরিজ। আর আপনারা জানেন কোলরিজের মোস্ট ইম্পর্ট্যান্ট টেক্সট হচ্ছে ক্রিটিক্যাল টেক্সট দ্য বায়োগ্রাফিয়া লিটারারিয়া। এছাড়াও শেক্সপিয়ার্স জাজমেন্ট ইকুয়াল টু হিজ জিনিয়াস, অন দ্য প্রিন্সিপালস অফ জেনিয়াল ক্রিটিসিজম, দ্য স্টেটসম্যানস ম্যানুয়াল, এইসব কিন্তু বিখ্যাত আছে। সর্বপ্রথম আসবো শেক্সপিয়ার্স জাজমেন্ট ইকুয়াল টু হিজ জিনিয়াস। জাস্ট সেকেন্ড। ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বেশ। প্রথমে আসবো শেক্সপিয়ার্স জাজমেন্ট ইকুয়াল টু হিজ জিনিয়াসটাকে নিয়ে। এটি কী ছিল মূলত? এটা একটা কালেকশন অফ এসে ছিল এবং এগুলি শেক্সপিয়ারকে নিয়ে। সো এই এসেগুলো কিন্তু পাবলিশড হয়েছিল না সিঙ্গেল ওয়ার্ক হিসাবে, বাট এটা তার একটা লার্জার কালেকশন হিসেবে পাবলিশড হয়েছিল। সো এখানে এই এসেগুলিতে প্রধানত যে বিষয়গুলি নিয়ে তিনি মন্তব্য করেছেন স্পেশালি তা হচ্ছে শেক্সপিয়ার কী কী ড্রামাটিক টেকনিক ব্যবহার করতো, মানে ফাইনেস্ট থিংগুলো, তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট কেমন হতো, এছাড়া থিমেটিক কনসার্ন এইসব নিয়ে তিনি কিন্তু বলেছেন। তাছাড়া তিনি ইউনিটি এবং শেক্সপিয়ারের চরিত্রের মধ্যে একটা কমপ্লেক্সিটিও থাকতো, তার ভাষা এবং সেই চরিত্রগুলির মধ্যে থাকা ফিলোসফিক্যাল ইনসাইট, সেটা অ্যাজ ইউ লাইক ইটের জ্যাক্স হোক বা আমরা চলে আসি কিং লিয়ার হোক। এবারে চলে আসবো দ্বিতীয়, অন দ্য প্রিন্সিপালস অফ জেনিয়াল ক্রিটিসিজম। সো অন দ্য প্রিন্সিপালস অফ জেনিয়াল ক্রিটিসিজম প্রথম পাবলিশড হয়েছিল 1812 খ্রিস্টাব্দে একটা পিরিয়ডিক্যাল ফরম্যাটে। লেটার ওই কালেকটিভ ওইতে পাবলিশড হয়েছিল যেটা বলছিলাম। এইখানে যদি আমরা দেখি এই এসেগুলি প্রায়ই থিওরিটিক্যাল অ্যাসপেক্ট দিয়েছেন এবং এখানে বিশেষত করে ডিফারেন্ট টাইপস অফ লিটারারি অ্যানালিসিস এবং কোয়ালিটিসগুলো নিয়ে, বিশেষ করে ইনসাইটফুল ইন্টেলেকচুয়াল কিছু ক্রিটিসিজমের তিনি কথা বলেছেন। তারপরে দ্য স্টেটসম্যানস ম্যানুয়াল, এটা 1816 খ্রিস্টাব্দে হয়েছিল
এবং এটা অনেকটা তার লেকচার থেকে ছিল এবং এগুলো তার রাজনৈতিক দার্শনিক ধারা এবং কেমন করে একটা গুড গভর্নেন্স ক্রিয়েট করতে হয় এইসব নিয়ে ছিল। তবে সারা জীবন ধরে তার যে বিশেষ লেখাটি তাকে আহ, জীবদ্দশায় তথা তার পরবর্তী সময়ে পাঠকদের মনে এক অন্যতম স্থান দখল করেছিল, তা হচ্ছে বায়োগ্রাফিয়াল লিটারেরিয়ার জন্য। সো এটি তাৎপর্যপূর্ণ লেখা। এখানে এই লিটারারি ক্রিটিসিজম এবং থিওরির ক্ষেত্রে যদি দেখা হয় কি কি পাই এখান থেকে। তো প্রথমে আসি পাবলিকেশন ডিটেল নিয়ে। 1817 খ্রিস্টাব্দে ভলিউম 1 এবং 1818 খ্রিস্টাব্দে ভলিউম 2-তে। তো এবারে ভলিউম 1-এ স্পেশালি যখন ভলিউম 1 থেকে 7-এ যাচ্ছে, তো এই অংশে এই চ্যাপ্টারগুলিতে কোলরিজের জীবনের অনেক আত্মজীবনীমূলক কাহিনী আমরা তুলে ধরি। অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অলসো, তার কীভাবে বৌদ্ধিক বিকাশ করছে, তার এডুকেশন, তার ইনফ্লুয়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ লিটারারি আইডিয়াস, এসব নিয়ে। তারপরে চ্যাপ্টার 8-এ ট্রিমেন্ডাসলি মোস্ট ইম্পর্ট্যান্ট যে কনসেপ্টগুলি তিনি বলেছেন তার মধ্যে একটি ছিল প্রাইমারি ইমাজিনেশন অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন। সো এইগুলো কোলরিজের যদি থিওরি দেখি, এই দুটোর উপর কিন্তু অধিকাংশ বেসড হয়ে আছে। প্রথমে প্রাইমারি ইমাজিনেশন বলতে বলা হচ্ছে ইটস ডেসক্রাইবড অ্যাজ এ ইউনিভার্সাল হিউম্যান ফ্যাকাল্টি, যেটা আপনি আমি সবাই অনুমান করতে পারি, অনুধাবন করতে পারি। দ্যাট ইজ আনকনসিয়াস অ্যান্ড অটোমেটিক, এবং এটা অবচেতন মনে অটোমেটিক্যালি চলে আসে। সো হয় অন্যদিকে সেকেন্ডারি ইমাজিনেশন ইজ মোর ডেলিভারেট, এটা কিন্তু মানে আনকনসিয়াসলি আসে না, অটোমেটিক্যালি আসে না, রাদার ইচ্ছাপূর্ণভাবে আমাদেরকে কিন্তু ক্রিয়েটিভ হতে হয়, আমাদের বিবেকটাকে লাগাতে হয়, এবং তারপরে আমরা কিন্তু একটা নর্মাল অর্ডিনারি চিন্তা থেকে একটা সুপেরিয়র একটা ভাবনার মাধ্যমে একটা আর্টিস্টিক একটা শিল্প সত্তা বা স্কিল তুলে ধরে। চ্যাপ্টার 9-এ তিনি মূলত পোয়েটিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন পোয়েট অ্যান্ড অডিয়েন্স নিয়ে বলেছেন। মানে এখানে মেনলি তিনি উদ্দেশ্য কবিতার ভাষা কি ওয়ার্ডশটের মতো হবে, সিম্পল অ্যান্ড ইজি, নাকি কেমন হবে। তো সেটা এছাড়া তিনি পোয়েটের সাথে অডিয়েন্সের কানেকশনের সম্পর্কেও তিনি কথা বলেছেন। চ্যাপ্টার 2, ভলিউম 2, এখানে তিনি ওয়ার্ডসওয়ার্থেরই লিরিক্যাল ব্যালান্স, প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্সটাকে নিয়ে ক্রিটিসিজম করতে বসেছে, offering a critique of Wordsworth's ideas about poetry and language. Chapter 2 provides on analysis of various poets and their works, including Milton and Shakespeare. তো এখানে তুই অ্যানালিসিস করছে। চ্যাপ্টার 3 এক্সপ্লোর করছে দ্য ডিস্টিংশন বিটুইন the poetical and philosophical imagination and how these concepts apply to literary creation and interpretation. তো মোদ্দা কথা ছোট্ট করে যদি বলি, নাম্বার 1 হচ্ছে এখানে তিনি ইমাজিনেশনকে এবং ক্রিয়েটিভিটিকে বেশি প্রাধান্য দিয়েছে। এছাড়া তিনি ওয়ার্ডসওয়ার্থকে তার কথা না মিলিয়ে মানে কি বলবো, তিনি বরং ওয়ার্ডসওয়ার্থের লেখা কিন্তু প্রশংসা থেকে বেশি করে তিনি কিন্তু সমালোচনা করেছেন, বিশেষ করে তার ওই ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুলিটি এইসব বিষয় নিয়ে। পোয়েটিক ল্যাঙ্গুয়েজ নিয়েও রয়েছে। কোলরিজ ডিসকাসেস দ্য নেচার অফ পোয়েটিক ল্যাঙ্গুয়েজ। তিনি বলেন যে ইট শুড বি রিচ, ইভোকেটিভ, ওকে, ক্যাপেবল অফ এক্সপ্রেসিং কমপ্লেক্স ইমোশনস অ্যান্ড আইডিয়াস।
তো ফিলোসফিক্যাল রিফ্লেকশনও রয়েছে। এবারে আসবো পরবর্তী, হ্যাঁ আরেকটা জিনিস ছেড়ে গেলাম, আপনারা দেখবেন ফ্যাক্ট, ফ্যান্সি, এইসব কিছু কিন্তু মানে তিনি ব্যাখ্যা করেছেন এখানে। জন কিটস অ্যাজ এ ক্রিটিক হিসাবে তার কোনো ক্রিটিক্যাল লেখা হয়তো আমরা পাইনি, তবে তার চিঠিগুলি মূলত এই যে কাকে কাকে তিনি মোস্ট ইম্পর্টেন্ট চিঠিগুলি লিখেছেন, লেটার্স টু বেঞ্জামিন বেইলি, জর্জ অ্যান্ড থমাস কিটস, জন টেইলরকে অ্যান্ড রিচার্ড উডহাউস, এদেরকে চিঠি পাঠিয়েছে। এবং এই প্রত্যেকটা চিঠিতে মোস্ট ইম্পর্টেন্টলি বলা রয়েছে বিভিন্ন কি বলবো কনসেপ্ট। যেমন একটা কনসেপ্ট আমি বলি, ইগোটিস্টিক্যাল সাপ্লাই, ওকে, আরেকটা নাম বলি ক্যামেলিয়ান পোয়েট, ওকে। সো এছাড়াও তিনি এক বিশেষ কনসেপ্টের কথা বলেছিলেন, যেটা হচ্ছে মানে যেখানে আমরা খানিকটা রিলেটেড রয়েছে, জাস্ট পার্টিকুলার নামটা আমরা বলতে পারছি না। এটা তিনি শেক্সপিয়ারের মধ্যেও আবার কিছু লিখতে পেয়েছিলেন, ওকে। আর একটা আমরা কোলিজের মধ্যে, সরি, নেগেটিভ ক্যাপাবিলিটি, এই তো সামনেই রয়েছে, আমি বলে যাচ্ছি নেগেটিভ ক্যাপাবিলিটি। এই যে তিনি দ্য টার্ম নেগেটিভ ক্যাপাবিলিটি ইজ নট এক্সপ্লিসিটলি ইউজড ইন দিস লেটার, যদিও কিন্তু তার লেখাগুলোতে কবিতার মধ্যেও এগুলো কিন্তু এভিডেন্ট ছিল। সো a kid's ability to contemplate the complexities of human suffering without seeking definitive answer showcases the capacity to exist uncertainty. তো প্রথমে আসি ইগোটিস্টিক্যাল সাপ্লাই, এই বিষয়টি কি ব্যাপারটা, মানে অ্যাকচুয়ালি এই রোমান্টিকদের মধ্যে শুধু মানে কি বলবো, ওয়ার্ডসওয়ার্থকে যদিও অ্যাটাক করা হচ্ছিল, কিন্তু সবার মধ্যে রয়েছে এই ইগোটিস্টিক্যাল সাপ্লাই। মানে হচ্ছে সর্বদা কবিতার মধ্যে হোক বা একটা যে কোনো লিটারারি টেক্সট হোক না কেন, এই প্রত্যেকটা টেক্সটে কিন্তু কি হচ্ছে, রাইটার চেষ্টা করছে নিজেকে ইনক্লুড করতে, মানে নিজেকে সে দেখাচ্ছে আই বা কখনো উই, ওকে, অধিক পরিমাণ সাবজেক্টিভ হওয়ার চেষ্টা করছে, ওকে। সো এই হচ্ছে যে কবিতায় একজন রাইটার এরকম আই উই বেশি করে সমর্থন করবে, তখন ইগোটিস্টিক্যাল সাপ্লাই হয়ে থাকে। আরেকটু বললাম যে ক্যামেলিয়ান পোয়েট, ক্যামেলিয়ান যেমন হয়, গিরগিটি যেমন হয়, যেখানে যে স্থানে যায় রং বদলায়। সো পোয়েটের ভূমিকাও তাই হওয়া উচিত। পোয়েট যেন সোলের মতো, আত্মার মতো এক শরীর থেকে আরেক শরীরে স্থানান্তরিত হয়। তো কেটসের লেখা যদি আমরা ভালো করে দেখেন, কিটসকে বলা হয় দ্য পোয়েট অফ সেন্সুয়াসনেস। তিনি কি করতেন, আমরা দেখেছি যে এই যুগের কিছু কবিদের মধ্যে ইচ্ছে থাকে হারিয়ে যেতে আকাশে, আবার কিছু কবিদের মধ্যে থাকে যে তারা চায় যে নিজেদেরকে অ্যাটাচ রাখতে, ইনক্লাইন্ড রাখতে। সো একটা মানে মিক্স রেসপন্স পাওয়া যেত কন্টেম্পোরারির কাছ থেকে। কিন্তু আমাদের যদি কিডসকে দেখি, কিডস কিন্তু খুব সুন্দরভাবে একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, সমাধার চেষ্টা করেছে। সো চিঠিগুলো মেনলি এখানে রয়েছে। তারপরে চলে আসতো কোলরিজের পরে, যদিও সিগনিফিক্যান্ট ক্রিটিক রয়েছে, যদিও অনেক ক্ষেত্রে মাইনর হিসেবে বিবেচিত হয়, তা হচ্ছে থমাস লা পিককের দ্য ফোর এজেস অফ পোয়েট্রি। দ্য ফোর এজেস অফ পোয়েট্রি থমাস লা পিকক 1820-তে পাবলিশ করেছেন, ওকে। তো এখানে দ্য লিটারারি মিসেলানি
ম্যাগাজিনে প্রথম অ্যাপিয়ার হয়েছিল। তো এই যে 4 এজেস অফ পোয়েট্রি, এটি একটি এসে ছিল বইয়ের থেকে, এবং এটি কন্টিনিউয়াস নারেটিভ উইদাউট ডিস্টিংক্ট চ্যাপ্টার বিভক্ত না করে কন্টিনিউয়াস তৈরি করা হয়েছিল। তো এই যে 4টি এজ কি কি ছিল অবশ্যই জানতে হবে। নাম্বার 1 হচ্ছে এজ অফ আইডল। সো এখানে থমাস লা পিকক ডেসক্রাইব শুরু করছে with the term that the age of idol, which is associated with this early primitive stages of human society. So in this age আমরা দেখতে পারি poetry is directed, linked to the basic raw emotions and practical needs for the people. So এই সময়ে মেনলি বলা হচ্ছে যে এমন একটা পিরিয়ড যেখানে বেসিক এবং র ইমোশন এগুলো সব পার্সিয়াল নিডস কাজ করছে। সো এখানে পোয়েট্রি ইন দিস এজ ইজ ক্যারেক্টারাইজড বাই সিম্পলিসিটি, সহজ সরলতা, ফোকাসিং অন দ্য নেসেসিটিস অফ লাইফ, যেমন এপিক পোয়েট্রি অফ অ্যানসিয়েন্ট টাইমস। তারপরে এজ অফ গোল্ড যদি চলে আসে, স্বর্ণযুগ, তাহলে দেখব following the age of idol, Thomas La Pico describes the age of gold as a period of refinement and nourishment culture. The poetry in this age, এই সময়ে, becomes more sophisticated, lavish হয়ে যায়। Okay, it often celebrates the idealized aspects of life, beauty and achievements of civilization. So, next let's go Age of Silver. Age of Silver এখানে দেখানো হয়েছে গোল্ডেন পিরিয়ড থেকে অধঃপতন হতে শুরু করেছে। So poetry এই সময়ে starts to become more artificial and self-conscious. এবারে এজ অফ ব্রাসে আসি। Finally, Peacock describes the age of brass, which he sees as the current age in his family attire, a poetry or poetry. তো এবারে এই স্টিফেন বলছি লা পিককের লেখায় মানে কি বলবো, যতটা আমরা পেলাম পোয়েট্রি কি করেছে অ্যাকচুয়ালি, তারপরে তার লেখা থেকে কিছুটা অসন্তুষ্ট হয়ে গেছিলেন পিবি শেলি। তো পিবি শেলি বিখ্যাত হয়েছে তার একটা লেখার জন্য, তার নাম হচ্ছে আ ডিফেন্স অফ পোয়েট্রি। সো এই ডিফেন্স অফ পোয়েট্রি এটা পিবি শেলির লেখা হয়েছিল 1821 নাগাদ। তো এবারে পাবলিকেশনটা কিন্তু সমস্যা ছিল। সো পাবলিশড ইন 1840 এবং পাবলিশ হয়েছিল এইভাবে এসেজ, লেটার্স ফ্রম অ্যাব্রড, ট্রান্সলেশন অ্যান্ড ফ্র্যাগমেন্টস এইডড বাই ম্যারি শেলি। এবারে আসি স্ট্রাকচারটা নিয়ে। সো এই যে আমাদের ডিফেন্স অফ পোয়েট্রিতে এখানেও কিন্তু খণ্ডে খণ্ডে বিভক্ত ছিল, যদিও ফর্মাল চ্যাপ্টারের প্রয়োজন নেই। ইট শোজ a loose argumentative structure where they articulate his thoughts on the progresses rather than strict divisions. এখানে সেই একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, পারপাস অফ পোয়েট্রি, নেচার অফ পোয়েট্রি, এগুলো সব, দ্য রোল অফ পোয়েট্রি ইন সোসাইটি, দ্য হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট সোসাইটি এন্ড কনক্লুশন রয়েছে। এরপরে আরও একজন অন্যতম একজন ক্রিটিক, এবং তিনি সব থেকে বেশি মনে হয় ভার্জিল এবং এনিডির সংস্পর্শে এসেছেন। তো জোহান উলফগাং ভন গথে তার লেখা কনভারসেশন উইথ ইকারম্যান, মার্কসিজম নাম্বার 279। তো এখানে আমরা চলে যাব সরাসরি স্ট্রাকচারে। তো উলফগাং ভন গথে এবং তার সেক্রেটারি জোহান পিটার
Ickerbaum, spanning the years 183 until Goethe's death in 1832. The conversations cover a wide way of topics. Intelligence, science, philosophy, এগুলো সবই রয়েছে। তো এখানে প্রথম দিকে বোধে মেইনলি ওভারভিউ দিয়েছে তার লেখাটাকে নিয়ে, তারপরে ক্রিটিসিজমের ক্ষেত্রে তার অবদান, সায়েন্স আর নেচার নিয়ে বিশেষ করে থিওরি বিভিন্ন রকম ছিল, এগুলো সব রিলিজিয়ান এসব, অ্যাস্থেটিক্স, পার্সোনাল রিফ্লেকশন, কানেক্টরস। তবে মানে কোলরিজ ওয়ার্ডসওয়ার্থের মতটা এতটা ইম্পর্টেন্ট নয়। এরপরেও আরও একজন মানে ওই পূর্বের দিকের যেমন হচ্ছে জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেজেল। তো হেজেলের লেখা দ্য ফিলোসফি অফ ফাইন আর্ট, সো এটি পাবলিশ হয়েছে 1818 থেকে 19-এর মধ্যে, এবং লেকচার্স ওয়ার পস্টিমাসলি পাবলিশড বাই হেজেলের স্টুডেন্টরাই পাবলিশ করেছে। সো এখানে ভেরিয়াস এডিশনস অ্যান্ড ট্রান্সলেশন এক্সিস্ট থাকে। দ্য ফাইনাল, দ্য ইনিশিয়াল পাবলিকেশন ওয়াজ বাই হিজ স্টুডেন্টস। সো দ্য ইংলিশ ট্রান্সলেশন যেটা আমরা বলছি, হেজেলস অ্যাস্থেটিক্স অন ফাইন আর্ট, ট্রান্সলেটেড বাই T.M. Knox, পাবলিশড ইন 1975। এখানে যদি স্ট্রাকচারটা দেখি আমরা, ইন্ট্রোডাকশন, পার্ট 1 হচ্ছে টিল নামে পরিচিত, পার্ট 2 হচ্ছে ডেভেলপমেন্ট আর্ট নামে পরিচিত, এবং 3 হচ্ছে দ্য সিস্টেম অফ দ্য ইন্ডিভিজুয়াল পোর্টস। এরপরে আসবো মানে যদিও উপন্যাসের হিসেবে বেশি পরিচিত, তবে অ্যাজ এ ক্রিটিক তার অবদান কিন্তু রয়েছে। তার লেখা হচ্ছে সার্টর রিজার্টাস। ওকে, ফুল যদি ইংলিশ টাইটেল দেখি, দ্য লাইফ অ্যান্ড ওপিনিয়ন অফ হার টিউফেস ডগ। সো এইটা প্রথমে না মানে তখন তো আর বুক পাবলিকেশন ছিল না, সিরিয়ালি পিরিয়ডিক্যাল বা ম্যাগাজিনে দাঁত হয়ে হচ্ছে, তা হচ্ছে ফ্রেজার্স ম্যাগাজিন থেকে। ওকে, তো থমাস কার্লাইল Sartor Resartus is constructed as a mock biographically a German philosopher, diagnosis Doppeldisk, whose name translates to good born devils done. The book is divided into 3 separate parts. First is the world in clothes, and the second part is editorial comments, and the third part is simple. Not that much important to go for it deeper. Yes, John Stuart Mill is another important figure. John Stuart Mill তিনি লিখেছেন হোয়াট ইজ পোয়েট্রি, কবিতা কি। সো জন স্টুয়ার্ট মিল in 1833 published it. What is poetry? Okay, 1833-তে once again এখানে তিনি ডেফিনেশন অফ পোয়েট্রি দিয়েছেন, নেচার অফ পোয়েট্রি কেমন, ফাংশন অফ পোয়েট্রি কেমন, আবার একটা পোয়েটিক ক্যারেক্টারিস্টিক কেমন হচ্ছে। এবারে কিন্তু মানে মানে ব্রিটিশ সাহিত্যের থেকে একটু আমরা যেমন চলে যাবো আমেরিকান সাহিত্যের একজন অন্যতম ক্রিটিক ছিলেন রাল্ফ ওয়ালডো ইমারসন। সো রাল্ফ ওয়ালডো ইমারসন 1844 খ্রিস্টাব্দে তার এই বিশেষ করে তার লেখা দ্য পোয়েট, এটা কিন্তু সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট ওয়ান ছিল। তো এটি দ্য পোয়েট এরও সেভারাল সেকশন রয়েছে। এখানে তিনি ওয়ান্স এগেন পোয়েট্রি কেমন হওয়া উচিত, পোয়েটের রোল কেমন হওয়া উচিত, আমি পূর্বে প্রথম দিন হয়তো বলেছিলাম ক্রিটিসিজম থেকে যে ক্রিটিসিজমের ডেফিনিশন টাইম আফটার টাইম কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখানে যেমন পোয়েটের রোল কেমন হওয়া উচিত, পোয়েটকে একজন দার্শনিক, একজন সেজ, সন্ন্যাসীর মতো দেখা হয়েছে, এইসব রয়েছে বিষয়। তবে নট দ্যাট মাচ আমি বলবো যে এত ডিপে যেতে হবে। জেমস রাসেল লাওয়েল ইনি একজন অন্যতম একজন ক্রিটিক, তবে নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট টু গো ফর ডিপার স্টাডি। সো এ ফেবল টু ক্লাব, এটি একটি লং স্যাটিরিক্যাল
তো এটা একটি লং স্যাটিরিক্যাল পোয়েম এবং রাইমিং কাপড়ে লেখা। এই কবিতাটি ওয়ান সেকেন্ড একটা কনভারসেশন মোডে করা এবং একজন অথার এবং তার মিউজের সাথে অধিষ্ঠাত্রী দেবীর সাথে কথোপকথন হচ্ছে এবং একটা ইমাজিনড ওয়েতে চলছে। সো এই ফরম্যাটটা লয়েলকে কিন্তু একটা সুযোগ করে দিয়েছিল একটা কমেন্টারি করতে, এবং বিশেষ করে তিনি ফেবেল গল্পের আকারে খুব সুন্দর করে কিন্তু এভরিথিংকে প্রেজেন্ট করছিলেন। সো লয়েল অ্যাকচুয়ালি কবিতাটিকে একটা লাইট হার্টেড হিউমারাস মোডে নিয়ে গেছিল এবং বিশেষ করে তিনি আমেরিকান পোয়েটস এবং রাইটারদের কথা বলছেন। সো এবারে যে সমস্ত ক্রিটিকরা এখানে ইনভলভ রয়েছে, যেমন রাল্ফ ওয়ালডো ইমারসন, জেমস ফ্যানিমোর কুপার, উইলিয়াম টুলেন ব্রান্ট, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, এদের সব, এডগার অ্যালান পো, এদের সবাইকে নিয়ে লিখেছেন। নাথনিয়েল হথর্নকে নিয়ে বলেছেন, জন গ্রিনলিপকে নিয়ে বলেছেন। তো যেগুলি বা যে রাইটারদেরকে নিয়ে অবভিয়াসলি লাওয়েল বেশি বলেছেন। লাওয়েল এখানে অ্যাডমিয়ার করেছেন ইমারসনের কারণ ইমারসন একজন ইন্টালেকচুয়াল এবং ট্রান্সেন্ডেন্টাল একজন ক্রিটিক ছিলেন। তিনি ফিলোসফিক্যাল কন্ট্রিবিউশন ওয়েতে তিনি যেমন করে ব্যাখ্যা করেছেন ঠিক তেমনি কিন্তু মক করার চেষ্টা করেছেন। এরপরে আসবো এডগার অ্যালান পো। এডগার অ্যালান পো তার লেখা দ্য পোয়েটিক প্রিন্সিপাল। দ্য পোয়েটিক প্রিন্সিপাল এটি 1850 পাবলিশড হয়েছিল। সো এখানে বাকিদের মতো তিনিও ডেফিনেশন অফ পোয়েট্রি দিয়েছেন, দ্য প্রিন্সিপালস অফ বিউটি এবং দ্য ইউনিটি অফ ইফেক্ট, পোয়েট্রি ভার্সাস প্রোজ, ফাংশন অফ পোয়েট্রি, এইসব কিন্তু ডিটেইলি ব্যাখ্যা করেছে পো তার লেখাতে। এই অবধি যদি দেখি রোমান্টিক ধারা কাছে, এবারে আমরা আসবো ভিক্টোরিয়ান ধারায়। ভিক্টোরিয়ান ধারায় মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ড তার লেখা হচ্ছে প্রিফেস টু 1853 এডিশনস অফ পোয়েমস। এছাড়া দ্য ফাংশন অফ ক্রিটিসিজম অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, এবং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরাও সবাই হয়তো পড়ে থাকবো দ্য স্টাডি অফ পোয়েট্রি। তো প্রথমে আসবো দ্য ফাংশন অফ ক্রিটিসিজম অ্যাট দ্য প্রেজেন্ট টাইম। সো এখানে আমরা যদি দেখি এই বুকটি দ্য ফাংশন অফ ক্রিটিসিজম অ্যাট দ্য প্রেজেন্ট টাইম পাবলিশড হয়েছিল 1864 খ্রিস্টাব্দে, এবং এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্টের মধ্যে হচ্ছে অবজেক্টিভ কো রিলেটিভ। সো এখানে আর্নল্ড ক্রিটিসিজম করছেন দ্যাট ইজ অবজেক্টিভ অ্যান্ড ডিটাচড ফ্রম পার্সোনাল ফিলিং, এবং যেখানে ব্যক্তিগত অনুভূতি এইসব থেকে কিন্তু কী বলবো, অনেকটা ডিফারেন্ট। সো হি বিলিভস দ্যাট critics should approach works of literature with a sense of disinterestedness, কোনো আগ্রহ এবং কোনো স্পেশাল ইন্টারেস্ট নিয়ে পড়া উচিত নয়, বরং ফোকাসিং অন দ্য ইনহারেন্ট কোয়ালিটিস অফ দ্য ওয়ার্ক রাদার দ্যান পার্সোনাল প্রিফারেন্সেস। তো ব্যক্তিগত বা একজন ক্রিটিক হিসেবে যদি ক্রিটিক একজন টেক্সটিকে তার অর্থটিকে মূল্য নিরূপণের জন্য তিনি ওই অথারটির ব্যাকগ্রাউন্ড, অথারটির যখন আমরা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স ডাইরেক্টলি সার্চ করে করি, তাহলে কিন্তু একটা ইন্টেনশনাল অ্যাক্ট হয়ে যাবে। অবজেক্টিভ কোডের মাধ্যমে তিনি বলতে চাইছেন যে এমন কিছু অবজেক্টিভ যেটা পার্সোনাল ফিলিং থেকে বাইরে। এছাড়া তিনি রোল অফ কালচারের কথা বলেছেন, আইডিয়াল ক্রিটিকের কথা, একজন ভালো ক্রিটিক, আদর্শ ক্রিটিকের সম্পর্কে বলেছেন, ক্লাসিক্যাল স্ট্যান্ডার্ড মেনে চলা উচিত কথা বলছেন। ক্রিটিসিজম এবং ক্রিয়েশন দুটো কিন্তু এক নয়। তিনি বলছেন যে ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিভ ওয়ার্ক। আর্নল্ড প্লেসেস আ স্ট্রং এমফাসিস অন দ্য রোল অফ ক্রিটিসিজম। তিনি ক্রিটিসিজমকে বেশি করে প্রাধান্য দিয়েছেন in incorporating and assisting the value of these creative works. So he believes that criticism plays a crucial role in guiding and refining artistic production. এখানেও আমি বলবো যে অতটা গুরুত্বপূর্ণ নয়,
1835, 1853 তে দ্য প্রিফেস টু দ্য 1853 এডিশন অফ পোয়েমস। ওকে, তবে সামহাউ তার একটি বিশেষ লেখা এমপিডক্লেস অ্যাট এটেনা, এটি কিন্তু মানে কি বলবো, তার একটা লেখা ছিল যেটাকে সে নিজেই লিখেছিল, পরে সেটা বাদ দিয়েছিল, এক্সক্লুড করেছিল। তবে সর্বশেষ যে ক্রিটিক্যাল লেখাটি তাকে উচ্চ শিরায় আসনে নিয়ে গেছে, তাহলে দেখে নেবো আমরা তার দ্য স্টাডি অফ পোয়েট্রিটাকে। কারণ তিনি এখানে এই বিষয়টাতে, এই স্টাডি অফ পোয়েট্রিটাতে তিনি বলছেন যে একজন পোয়েট তার পোয়েট্রি লেখার ক্ষেত্রে কি কি নৈতিক অনৈতিক কি বলবো বিষয়টাকে নিয়ে কাজ করে। এটা এমন একটা সময় ছিল ভিক্টোরিয়ান পিরিয়ডটা, যেখানে ভিক্টোরিয়ান পিপলরা রিলিজিয়াস এর প্রতি ট্রাস্ট হারাচ্ছে। সো ইট পজেস দ্যাট পোয়েট্রি মাস্ট সার্ভ এ হায়ার পারপাস বাই প্রোভাইডিং মোরাল ইনসাইটস অ্যান্ড এলিভেটিং রিডার স্পিরিটস। তো এইগুলো তো আছে, কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি তার টাচস্টোন মেথড। সো এখানে আর্নল্ডস মোস্ট সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশনস টু লিটারি ক্রিটিসিজম ইজ হিজ টাচস্টোন। এটি কি? অ্যাকর্ডিং টু আর্নল্ড, readers should use touchstones or lines from where or from poets like Homer, Dante, Shakespeare, and Dante, Milton as a benchmark to measure what works literature compare against these exemplary standards. মধ্যে কথা একটু মানে বকিস ল্যাঙ্গুয়েজ থেকে বেরিয়ে আসে। তিনি বলছিলেন যে দ্য রোল অফ এ ক্রিটিক, তার মাথায় রাখতে হবে টাচস্টোন মেথডটাকে ব্যবহার করতে হবে। তো এখানে টাচস্টোন হতে পারে মেনলি যে কোনো কিছু জিনিস, এবং সেটা হচ্ছে নাথিং বাট দ্য ক্লাসিক্যাল ওয়ার্কস। যেমন ধরুন হোমারের লেখা, যেমন ধরুন অ্যারিস্টটলের লেখা। তো এই সমস্ত লেখার মধ্যে না একটা অলরেডি একটা বিশেষ কোয়ালিটিস রয়েছে। তাই আর্নল্ডের মতে রিডার শুড ইউজ টাচস্টোন। কারণ আমরা যদি হঠাৎ করে কোনো রাইটারের ভ্যালুটাকে মূল্য নিরূপণ করতে চাই, তাহলে একটা স্ট্যান্ডার্ড প্রয়োজন। আমরা কোনো কিছু দেখে উদ্ভাসিত হয়ে যাই এবং সেরকম করতে চাই। এছাড়া আর যেটা ছিল টাচস্টোন মানে নিশ্চয়ই বোঝা গেছে যে একটা সাকসেসফুল লেখাকে কেন্দ্র করে বা তাকে টার্গেট প্রোডাক্ট রেখে নিউ টেক্সটটাকে জাজ করা। এরপরে হচ্ছে আর্নল্ড কিন্তু অধিকভাবে সমালোচিত করেছিল চসারকে। কারণ চসার সব দেখালেও সব সমাজের দুর্নীতি এইসবকে মানে কী বলবো এক্সপ্লোর করা সত্ত্বেও এক কথায় বলতে পারি যে চসার কিন্তু হাই সিরিয়াসনেস দেখাতে পারে। হাই সিরিয়াসনেস মানে কি? যেখানে আমরা একটা বিষয়টাকে যখন আমরা কিছু ডিল করছি, সেই বিষয়টি যখন আমরা ডিল করি তখন কিন্তু তার পজিটিভস এবং নেগেটিভসটাকে দেখাই। চসার যে পজিটিভস বা নেগেটিভস দেখাচ্ছে না তা বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে সামহাউ ওর মধ্যে একটা সমাজকে সচেতন করার বোধ নেই, অর্থাৎ কমেন্টারি করা উচিত ছিল। তাই হাই সিরিয়াসনেস থাকাটা খুব জরুরি একটা লেখার মধ্যে। তাই আর্নল্ড এখানে হাই সিরিয়াসনেসের কনসেপ্টটা এখানে ইউজ করেছে তার লেখাতে। এছাড়া তিনি পোয়েটসদেরকেও ভাগ করেছেন লেভেল অফ এক্সপিরিয়েন্স অনুযায়ী, যেমন দ্য গ্রেট ক্লাসিক্স, যেমন ইনক্লুডিং শেক্সপিয়ার, হোমার, দান্তে, মিল্টন কনসিডারস দেম ক্লাসিক্স ফর দেয়ার লাস্টিং অ্যান্ড মোরাল ইন্টেলেকচুয়াল ভ্যালু। এরপরে আসবো কার্ল মার্কস। কার্ল মার্কসের দাস ক্যাপিটাল।
So Karl Marx's Das Kapital, original title or Capital, Critique of Political Economy. সো এখানে এটিকে ফাউন্ডেশনাল একটা টেক্সট বলা যেতে পারে এবং এই টেক্সটটি 1867 থেকে 1894 এর মধ্যে লেখা। ওকে, সো written during the industrial revolution, Das Kapital was a response to the mainly industrialization people, যারা সমাজে মানে বড় লোক হচ্ছে, তারা কিন্তু দারিদ্র হয়ে থাকছে। সো তাই মার্কসের লেখা, যেটা আমরা বলি যে তার এক বিশেষ কোয়ালিটি ছিল, যেখানে ভয়েস কিন্তু শুধুমাত্র আপার ক্লাস রিচ পিপলদের নয়, লোয়ার পিপলদের উপরে উঠে। নেক্সট ছিল এখানে কিছু কনসেপ্টের মধ্যে সারপ্লাস ভ্যালু। এটা কি? সারপ্লাস ভ্যালু is generated when workers produce more value during their labor. তারা যতটা কাজ করে সেই কাজের আরো অধিক লেবার করিয়ে নেওয়া হয়। তো এই লেবারে যে একটা কোম্পানিতে একটা কর্মচারী খাটানো হচ্ছে, সে কিন্তু ওই বিশেষ সময়টির কাজের জন্য অধিক স্যালারি পাওয়া উচিত, কিন্তু তা না করে যারা ব্যবসায়িক মালিকরা থাকে তারা কিন্তু তাকে ইউটিলাইজ করে নেয়। সোরেন কেয়ারকেগার্ড, ইনি একজন লিটারারি ক্রিটিক। তার এই লেখাটিতে এ লিটারারি রিভিউ নলেজ ইজ টু এইজ, এই টেক্সটটি এক্সামিন করছে দ্য শিফট ফ্রম এজ অফ রিভলিউশন টু দ্য এজ অফ প্রেজেন্ট এজ। অতটা গুরুত্বপূর্ণ। নিয়েজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়েজি একজন নিহিলিস্টিক, একজন সোশ্যাল সামাজিক একজন ক্রিটিক। তার লেখাগুলির মধ্যে প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে দ্য স্পিক জরাথুস্ট্র। সো দ্য স্পোক জরাথুস্ট্র নিয়েজিস মোস্ট এনিগমাটিক অ্যান্ড প্রোফাউন্ড ওয়ার্ক হিসেবে ধরা হয় থাকে, এবং এখানে ফিলোসফিক্যাল আইডিয়াস এবং পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজের একটা কম্বিনেশন করেছে। এছাড়া এখানে এক বিশেষ থিম পাই, তা হচ্ছে ওভারম্যান অর সুপারম্যান। Nietzsche introduces the concept of the Ubermensch as an ideal human. The Ubermensch exemplifies self-overcoming by the process by which one rises above limitation. যখন তার নিজস্ব ক্যাপাসিটি থেকে আর উঠে যায়। Will to power, critique of religion and traditional morality, death of God. সব হয়েছে। বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল, এখানে ক্রিটিক অফ ট্র্যাডিশনাল মোরালিটি, মাস্টার সেলফ মোরালিটি, পার্সপেক্টিভ ক্রিটিসিজম অফ ন্যাশনালিজম অ্যান্ড হেনরি হাওয়ার্ড। ডে ব্রেকও অতটা নয়, টাইটেলটাই যথেষ্ট, তবে এইটি গুরুত্বপূর্ণ। দ্য বার্থ অফ ট্র্যাজেডি ফ্রম দ্য স্পিরিট অফ দ্য এজ। দ্য বার্থ অফ ট্র্যাজেডি এখানে নিয়েছি most measured এবং important work exploring the origin of Greek tragedy, art and culture through simply interplay of two fundamental forces, Apollonian and Dionysian. So Nietzsche was inspired by the Greek art of culture, philosophy, and especially as seen through the lens of German Romanticism. Okay, so এখানে যদি দেখা হয় দুটো দিক রয়েছে, অ্যাপোলোনিয়ান আর একটা রয়েছে ডায়োনিসিয়ান। অ্যাপোলোনিয়ান মানে হচ্ছে যেটা অর্ডার, স্ট্রাকচার, হারমোনি, বিউটিটাকে মেনটেন করা হয়,
আর ডায়োনিসিয়ান এম্বডিজ chaos, হারমোনি অ্যান্ড বিউটি যেমন রয়েছে, সরি অ্যাপোলিনিয়ানই বলছি, এর মধ্যে একটা অর্ডার স্ট্রাকচার সব কিছু থাকবে, কিন্তু ডায়োনিসিয়ার মধ্যে উল্টোটা ঠিক, সেখানে ক্যাওস থাকবে, বিশৃঙ্খলা থাকবে, এক্সট্যাসি থাকবে, যেটা কিন্তু ওখানে লিমিটেড থাকার কথা অ্যাপোলিনিয়ানে। সো ইট কানেক্টস, তাই ডায়োনিয়ান এম্বডিজ or takes time connects to the experiences of intoxication with the dissolution of individual in a primal channel. তো আরও কিছু বিষয় নিই, যেমন হচ্ছে দ্য রোল অফ মিউজিক, মিউজিকের ভূমিকা কী, দ্য ডিক্লাইন অফ ট্র্যাজেডি, দ্য রাইজ অফ সক্রেটিক রোমান্টিসিজম, দ্য ইম্পর্টেন্স অফ রিক্লেমিং ডায়োনিসিয়ান আর্ট, এইসব কিছু রয়েছে। অবভিয়াসলি যে তথ্যটা আমাদের জানতে হবে তা হচ্ছে দ্য মেটাফোর অফ নলেজ। Nietzsche describes knowledge as a series of metaphor, whereby the chaotic flux of reality is metaphorically tamed by words and concepts. That is enough. এবারে ওয়াল্টার প্যাটার studies in the history of the Renaissance. সো এই যে 1873 সালে এটার পাবলিকেশন, এটাও একটা কালেকশন অফ একটা এসে আর্ট, লিটারেচার এবং কালচার থেকে। সো ইট ইজ নোন অ্যাজ দ্য অ্যাস্থেটিক ফিলোসফি হুইচ এমফাসাইজ দ্য আর্ট ফর আর্টস, মেনলি গুরুত্ব দিয়েছে। অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স, সাবজেক্টিভ অ্যান্ড ইন্ডিভিজুয়াল রেসপন্স, রেনিশা রিভিউ, মোরালিটি অ্যান্ড আর্ট। এমাইল জোলা আমাদের উপরে প্রকার, তবে আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে এতটা নয়। So Emile Zola is a very important one. Manifesto of Naturalism in England. He introduces by his reading of Claude Bernard's scientific method and the philosophy of positivism. Zola argues for a scientific approach to literature. Literature ক্ষেত্রেও scientific approach হবে না কেন? In which the novelist acts as an examiner. Novelist examiner হিসেবে কাজ করবে। Okay. So who observes and documents human behavior under certain social and environmental condition, he will be there. So this work serves as a cornerstone rather, যদি আমরা দেখি টু জোলাস ন্যাচারালিস্ট প্রজেক্টের দিকে। সো জোলার লাইফে অবভিয়াসলি এটা কিন্তু সিগনিফিক্যান্ট একটা লেখা। অস্কার ওয়াইল্ড একই রকমভাবে একজন অন্যতম ক্রিটিক, তার লেখা হচ্ছে দ্য ডিকে অফ ডাইং। তো এটা রিপ্রেজেন্ট করছে ডায়ালগ বিটুইন ক্যারেক্টার্স ভিভিয়ান এবং সিরিল। দ্যাট ইজ ইট। স্টিফেন ম্যালারমি, another but not that much important, just keep remember the evolution of literature. Leo Tolstoy, তার লেখা হচ্ছে হোয়াট ইজ আর্ট। টলস্টয় বলছেন যে আর্ট ওয়ার্ল্ড অ্যান্ড অফার্স হিজ ভিউ অন হোয়াট আর্ট শুড অ্যাকমপ্লিশ, আর্ট কী কী অর্জন করতে পারে আর্টের মাধ্যমে রাদার। সো টুডেজ পার্সপেক্টিভ ইজ সেভড বাই হিজ ওন অ্যান্ড স্পিরিচুয়াল বিলিফ। তো যদি একটু মানে ক্রিটিক্যালি অ্যাঙ্গেলে দেখা হয়, আমরা কিন্তু অগণিত ক্রিটিক বা ক্রিটিসিজমের টেক্সট পড়ছি, বাট একটু যদি সিস্টেমেটিক্যালি দেখা হয় তাহলে দেখা যাবে যে এত কিছু মোটেও মানে কি বলবো মানে না করলেও হবে। তবে হ্যাঁ, মানে এত ডিটেলে যেমন যাইনি, ঠিক তেমনি আমি কিন্তু অনেক কিছু জিনিস যেগুলো হয়তো মানে বেশি সচরাচর ব্যবহার করা হয় না, তার কিন্তু ব্যবহার করার চেষ্টা করেছি। ওকে, সো অবভিয়াসলি যেগুলো যখন বলছি, যেমন প্লেটো বলছিলাম, অ্যারিস্টটল বলছিলাম, যখন মডার্নের সময় যে রাইটার খুব গুরুত্বপূর্ণ সেই রাইটারগুলো কিন্তু অবভিয়াসলি ভেরি ইনফরমেটিভ, মানে সেগুলো কিন্তু বেশি করে দেখতে হবে। যেমন হচ্ছে আমরা পরপর বলেছিলাম কিন্তু এই যে যেমন আমরা যদি
ফিলিপ সিডনি আছে, তারপর পর অনেক যে রয়েছে কবি, কিন্তু সেই সময় কিন্তু কেউ কিন্তু ওইরকম শিল্পায় কেউ যায়নি। তো এইসব কিন্তু থাকবে কিন্তু বিশেষ করে। হ্যালো। আচ্ছা, যেটা গেল অ্যাকচুয়ালি, এটা হলো অ্যাকচুয়ালি আমরা প্রায় নিয়ার অ্যাবাউট ক্রিটিসিজমের কিন্তু এন্ডের পোর্শনে চলে এসেছি। তো সেক্ষেত্রে যদি দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু হার্ডলি হয়তো 10 কিন্তু 15টা, মানে যেগুলোকে ডিটেলে পড়তে হবে। যেমন আমি আজকের ক্লাস থেকে যদি বলি, ওয়ার্ডসওয়ার্থ, আমি যদি একটু লাইন বাই লাইন যদি আসি প্রথম থেকে, দেখুন প্রথমে প্লেটো রয়েছে, তারপরে অ্যারিস্টটল, লঞ্জাইনাস, হোরেস, ওখানে মানে একটু ডিটেলে যদি পড়তে হয়, মানে ক্রিটিসিজম থেকে। তারপরে যদি চলে আসেন ইন্ডিয়ান ক্লাসিক্যালে, সেখানে মেনলি নাট্যশাস্ত্র আর অলঙ্কার শাস্ত্র যেটা ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরে আবার শুরু হবে এখানে স্যার ফিলিপ সিডনি থেকে, স্যার ফিলিপ সিডনি। তারপর চলে আসবে আমাদের জন ড্রাইডেন, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট বলছি, মানে যদি সিরিজটা দেখেন দেখবে অনেকগুলো কিন্তু করিয়েছি যাতে করে টাইটেলগুলো মিস না হয়। জন ড্রাইডেনের পরে চলে আসুন স্টিফেন গসন, তারপরে চলে আসুন আপনাদের সরি, সেখানে সিডনি তো হয়ে গেল না, স্টিফেন গসন হয়ে গেল। তারপরে এখানে 4 এজেস অফ পোয়েট্রি, থমাস লা পিকক, এবং তার সাথে রয়েছে সেলি এবং ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, মেনলি কোলরিজ এখানে। তারপরে হলো মানে আমাদের ম্যাথিউ আর্নল্ড, সরি ম্যাথিউ আর্নল্ড, যে আজকে যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে। কোথায় গেল ম্যাথিউ আর্নল্ড। এরপরে যদি দেখেন মার্কসকে কিন্তু আমরা ক্রিটিসিজমের মধ্যে ফেলি না, তাকে আমরা থিওরির ক্ষেত্রে দেখি। এরপরে টিএস এলিয়ট এবং তারপরে
তার সাথে আই এ রিচার্জ, এইখানেই হচ্ছে ব্রিজিংটা ঘটছে। ক্রিটিসিজম থেকে আমরা কিন্তু জাম্প দিচ্ছি থিওরিতে। তো মধ্যে কথা আমরা কিন্তু ক্রিটিসিজমের প্রায় এন্ড পোর্শনে চলে এলাম। তো এই এন্ড পোর্শনে এসে যেটা মধ্যে কথা আপনাকে বলতে চাইছি যে তিনটি ধরে ক্লাস ধরে যেগুলো বললাম তার মধ্যে এই মেজর রাইটারকে যদি কভার করেন তাহলে কিন্তু মানে ডিটেলে যাওয়ার অংশ রয়েছে। আর বাকিগুলো শুধুমাত্র টাইটেল ভিত্তিক, অত ডিটেলে না গেলেও হবে। জাস্ট এটা আমার বলা। আই থিঙ্ক মানে যে ক্রিটিসিজম থেকে এতগুলো আলোচনা হলো তার পয়েন্টগুলো ক্লিয়ার হলো, মানে কোন কোন অংশগুলো বেশি ফোকাস রাখতে হবে। ক্লিয়ার কি না? কোন অংশগুলো মেইনলি ফোকাস রাখতে হবে, ক্লিয়ার? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। একটু সেজন্য বললাম যে যখন নোটটা করেছেন, প্রিন্ট করেছেন, সেখানে এইগুলো কিন্তু মানে ফর ফার্দার স্টাডিজে থাকলো। আর ক্রিটিসিজম থেকে আর হয়তো সেরকম ক্লাস করাবো না, মানে ডাইরেক্ট একেবারে লিটারারি থিওরি, তার এই আগে টিএস এলিয়েট এবং ওই আই রিসার্চটাকে দিয়ে শুরু করব। ঠিক আছে? আমি আরেকটা জিনিস বলবো, এই সমস্ত রাইটারের কিছু ক্রিটিক্যাল টেক্সট রয়েছে, যেমন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এইরকম কিছু টেক্সটের সামারি দেব। মানে এখানে তো অত লাইন বাই লাইন তো যাওয়া সম্ভব হয়নি, আমি কয়েকটা টেক্সট ভিত্তিক আমি কিন্তু সামারি দেব, এবং সেগুলো কিন্তু একটা মানে কী বলবো, বেশ হাই কোয়ালিটি নোটস হবে। ওই আমাদের ওয়েবসাইট কিছু রয়েছে, কিছু যেমন লিড চ্যাটস, কোর্স হিরো, সেগুলো কিন্তু অলরেডি ওটা পারচেস্ট করা নোট, সেগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে? মানে ক্রিটিসিজম থাকে এমন কিছু টেক্সট আমি দেব। বলতে পারলাম? স্যার আমি একটা যদি আপনাদেরকে এক্ষুনি শেয়ার করে দেখাই তাহলে ক্লিয়ার হবে যে কেমন করে পড়তে হবে, মানে নিয়ে দেখে আর কি। আমি তার একটা স্যাম্পল কপি দিচ্ছি, যেমন আমি এই মুহূর্তে অ্যারিস্টটলেরটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। এগুলো কিন্তু সব আপনাদের ফার্দার স্টাডিজের জন্য। পেয়েছেন? আমি গ্রুপে শেয়ার করেছি। হ্যালো, হ্যাঁ স্যার পেয়েছি। এইবারে কি হ্যাঁ, পেয়েছি, পেয়েছি। হ্যাঁ, কি করতে হবে, এই পোয়েটিক্স থেকে আমি তো খুব ব্রিফলি আলোচনা করলাম, এবার এখানে কিন্তু ইনডেপথ স্টাডি রয়েছে। তো কোন জিনিসটা দেখুন, এটাতে 17টা পেজ রয়েছে, আপনি কোন কোন জিনিস ফোকাস করবেন। আমি যে যা দেবো তা তো পুরো একেবারে আত্মসাৎ করে নিতে হবে তার কোনো বিষয় নেই। প্রথমত প্রথম পেজে দেখবেন মানে কোন কোন জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে বলে দিচ্ছে। অথার, এবার ইয়ার্স রিটেন, এবং তারপরে বিশেষ করে অ্যাবাউট দ্য টাইটেল। ঠিক আছে? অ্যাবাউট দ্য টাইটেলটা দেখবেন। তারপরে মেনলি এখানে যেটা রয়েছে সামারিটা আসতে হবে, প্লট সামারি যেটা বলা হয়। দেখবেন এখানে পেজ নাম্বার 6 রয়েছে প্লট সামারি। পেয়েছেন কি? পেজ নাম্বার 6। হ্যালো, হ্যাঁ স্যার পেয়েছি। বেশ। এরপরে চলে আসতে হবে আমাদের পেজ নাম্বার 14-তে।
পেজ নাম্বার 14-তে দেখবেন নিচে কিছু কোটস আছে। উই মাস্ট রিপ্রেজেন্ট মেন আইদার অ্যাজ বেটার দ্যান ইন রিয়েল লাইফ অর অ্যাজ ওর্স অর অ্যাজ দে আর। নারেটর চ্যাপ্টার 2। এর মানে এই কোটেশনের মানেটা কি? These are the three ways that poetry may represent humans. Tragedy usually represents them as better and comedy as worse. আমি কি পয়েন্টগুলোকে বুঝতে পারছি? মানে কী করে পড়তে হবে, কীভাবে পড়তে হবে বলছি একটা পিডিএফটাকে যখন আমি নোটস দেবো, এই টাইপের নোটসটা দেবো। প্রথম হলো জনরা, লেখক, টাইম পিরিয়ড, টাইটেল, তারপরে প্লট সামারি, তারপরে হচ্ছে কোর্স। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। আরেকটা কথা বলবো, আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হয়তো কিছু কিছু তথ্য কোনো সময় আপনারা উড়েও যেতে পারে। তাই সবসময় বলবো হোয়াটসঅ্যাপ থেকে একটা অন্যত্র কপি করে রাখবেন, সেটা ভিডিও হোক বা পিডিএফ ফাইল হোক, যাতে পরে আপনাদের কোনো অসুবিধায় না পড়তে হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপের উপর পুরো ডিপেন্ড থাকবেন না। ফাইলটাকে দরকার, হ্যাঁ বলুন। স্যার পিডিএফ ফাইল করতে। হ্যাঁ, পিডিএফটাও ফাইল করবেন এবং লেকচারটাও আমি প্রথম দিন বলেছিলাম যে যে কোনো একটা ওয়ার্ড ফাইল, জাস্ট লাইক আমার কাছে ধরুন এই একটা অফিস আছে, আমি এই অফিসটা খুলে আমি দেখাচ্ছি আপনাকে কীভাবে করব। আমি ডকুমেন্টটা ওপেন করব স্বাভাবিকভাবে। আপনি এখানে লিখে রাখবো ইউটিউব ডে ওয়াইজ ক্লাসেস ডে 1। এন্টার মারলাম, হোয়াটসঅ্যাপে যাব। আমি হোয়াটসঅ্যাপে গেলাম, আপনাদের এই গ্রুপটাতে গেলাম। এখানে দেখতে পাচ্ছি এই যে একটা ভিডিও লিঙ্ক, এই যে ডে 3-র, আমি এটাকে কপি করব। তো এখানে কপি করার লিঙ্কটা আমি দেখতে পাচ্ছি, কপি করতে পারবো, শেয়ার 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 শেয়ার, না কপি করতে পারি। তো যেটা বলছি যে লিঙ্কটা আমার এখানে রাইট ক্লিকটা করা যাবে না, আমি মাউসটা আনিনি। তো রাইট ক্লিক করে লিঙ্কটা কপি করবেন এবং এখানে এসে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দেবেন, সামথিং লাইক দ্যাট, এরকম থাকবে এবং এন্টার মারবেন ডে 2। ঠিক আছে? এবং এই ফাইলটাকে সেভ করে রাখবেন। দিলে কী হবে, ওই গ্রুপ থেকে যদি লিঙ্কটা সরেও যায় বা উড়েও যায়, অসুবিধা নেই, আপনি কিন্তু এখানে ডাইরেক্টলি এখানে দেখতে পাবেন আপনার কাছে যদি এই ওয়ার্ড ফাইলটা থাকে। ঠিক আছে? আমি পয়েন্টটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ এইটা করলে আপনাদের সুবিধা হবে আমার মনে হয়। একদম সত্যি। বলছি একটা কথা বলছি দাদা। হ্যাঁ, বলছি পিডিএফ গুলো একটু নিচের দিকে একটু মানে 1-2 করে পেজ নাম্বার গুলো লেখা থাকলে না খুব সুবিধা হয়। মানে এত একসঙ্গে ধরো 90টা করে তো সাজাতে খুব প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, এটা পাওয়ার পয়েন্টে কি করা যায়? আমাকে দেখতে হবে একটু। আমি ঠিক জানি না, একটু যদি সম্ভব হয় একটু করলে খুব খুবই উপকার হয়, কারণ একসঙ্গে প্রায় 90টা 80টা করে পেজ হয় তো। এবার ধরো অল্টার করে দিই ঘুরিয়ে, তখন নাম্বারটা চেঞ্জ হয়ে যায়, মানে প্রবলেম হয়ে যায় বোঝাতে। ঠিক ঠিক ঠিক, আমি দেখছি আবার দেখে দেখে- যদি করা যায়, কারণ হ্যাঁ। পেজ নাম্বারটা আচ্ছা আমি কোনোদিন ইউজ করিনি পাওয়ার পয়েন্টে আর কি। সো দেখবো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি খুব হতাশ হয়ে বলছি, গত ক্লাসের ভিডিওর কোনো রেকর্ড নেই। মানে আমি জানি না কোন অজ্ঞাত কারণে ওটা আমি উড়িয়ে দিয়েছি। আজকেরটা রেকর্ডিং হচ্ছে এই